নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা স্বাভাবিক বিষয় ছিল। আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। আচ্ছা, আপনি একটা উত্তপ্ত সময়ে মুজিবের ভাস্কর্য বিরোধী আন্দোলনের যে একটা উত্তপ্ত সময় আপনি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছিলেন। আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলেন। অনেকেই বলে যে আপনার সমালোচনা যারা করতে পছন্দ করে তারা বলে যে এরকম একটা সময়ে আপনার ওরকম একটা বেড়াতে গিয়ে আপনি সরকারের হাতে আপনার একটা টুলস তুলে দিয়েছেন আপনাকে কব্জা করার। তা আপনি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? ওটা কি ভুল ছিল নাকি আপনার সঠিকই ছিল? সেটা হলো প্রথম বিষয়। দেখেন, যখন একটা রাষ্ট্র কোনো একজন ব্যক্তিকে ঘায়েল করতে চায়, একটা রাষ্ট্র তার রাষ্ট্রের সকল যন্ত্রগুলোকে নিয়ে, সকল শক্তি নিয়ে এবং এই রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে, আমি একেবারে নেমলি বলবো তৎকালীন সময়ে ডিজিএফআই, এনএসআই এবং ফুল ফেজের যে পুলিশ প্রশাসন সব মিলে, এবং সেই সাথে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন গাদানিক সহ তারা এইভাবে একটা প্রিপ্ল্যান আমার উপরে হামলা করেছিল। সেখানে আমার নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যাওয়াটা এটা কতটা স্বাভাবিক বিষয় ছিল। দেখেন, ঘটনা হলো ২৬শে মার্চ। জি। ২৬শে মার্চ হলো বাইতুল মোকাররমে আমাদের প্রোগ্রাম ছিল। জি। বা ২৬শে মার্চ হাটহাজারীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। জি। তার প্রতিবাদে ২৮শে মার্চ আমরা হরতাল ঘোষণা করি। ২৮শে মার্চ আরো কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২৮শে মার্চ থেকে ২৮শে মার্চ, ২৯, ৩০, তারপরে হলো ৩১শে মার্চ, তারপরে ১লা এপ্রিল, ২রা এপ্রিল। তাহলে ২৮, ২৯, ৩০, ৩১, ১, ২, ৩ এক সপ্তাহ পর ঘটনা। এবং ততদিনে যারা যারা শাহাদাত বরণ করেছে প্রায় ম্যাক্সিমাম শহীদ পরিবারদেরকে এনে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সহযোগিতা করেছি। আহতদেরকে আমরা হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছি। এই কাজগুলো এক সপ্তাহ ধরেই চলছিল। জি। এবং ৩রা এপ্রিলও আমার একটা প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার। সেখানে যেহেতু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমার যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয় যে আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় না যাই। কাজেই তাদের নিষেধাজ্ঞার মুখে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। সেই আমি তো কার্যক্রমের মধ্যেই ছিলাম, এবং এই ঘটনাটা মানে হরতালের এবং হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরের ঘটনা। তো এক সপ্তাহ পরে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে আমি কোনো আনসিকিউরড প্লেসে ছিলাম না। সেখানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমার পূর্ব পরিচিত। সেখানে আমার একেবারেই ভক্তবৃন্দ এবং আমার পরিচিত অনেক লোকজন সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল তারা। এবং সেই রয়্যাল রিসোর্টের যারা নাকি তৎকালীন কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা আমার পূর্ব পরিচিত। এবং সেখানে আগে পরেও আপনি গিয়েছেন, সেখানে গিয়েছি, এবং তারা সবাই সেখানে আমার নিরাপত্তার দায়িত্বে ছিল। কাজে এমন কোনো আমি অনিরাপদ জায়গায় গিয়েছি ব্যাপারটা এরকম না। তবে সেই নিরাপত্তাটা তো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল না। সেখানে আমার লোকজনদেরকে, যারা আমার ওখানে স্থানীয়, যারা আমার নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা পরিচিত জন ছিল, তাদের সকলকেই এই গোয়েন্দা বাহিনীর লোকজন, স্থানীয় আওয়ামী লীগের লোকজন, পুলিশের লোকজন, তারা সকলকেই সেখানে ব্ল্যাক আউট করেছে। তাদের সকলকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, এবং এগুলো করে তারপরে তারা সেখানে আমার উপরে গিয়ে অ্যাটাকটা করেছে। কিন্তু এরপরেও তারা গণরোষের সম্মুখীন হয়ে সেখানে তারা তাদের ষড়যন্ত্রটাকে বাস্তবায়ন করতে পারে নাই। কাজে আমি মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে আসলে আমার কাছে যেটা প্রতীয়মান, যে তাদের আরো ভয়াবহ কোনো পরিকল্পনা ছিল। মূলত তারা আমার ব্যাপারে জঘন্য এবং ভয়াবহ কোনো পরিকল্পনা যারা করেছিল আল্লাহর মেহেরবানিতে, এবং জনগণ স্বতঃস্ফূর্ত মানুষজন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এইভাবে ছুটে আসার কারণে রাষ্ট্রযন্ত্র জনপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। মানে আপনি মিন করছেন কি আপনার জীবনের ঝুঁকি তারা তৈরি করতে? অবশ্যই জীবনের ঝুঁকিও ছিল, এবং তারা আমাকে নিয়ে আরো বড় ধরনের কোনো কুটক ষড়যন্ত্র এঁটেছিল, যেটা আমাদের আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে করা হয়েছে। আমরা মনে করি যে ওনার হত্যাকাণ্ড, ওনার যে মৃত্যু, এটা রহস্যজনক। এর আগে আমাদের হেফাজতের মহাসচিব তৎকালীন আল্লামা নূর হোসেন কাসেমি, ওনার মৃত্যুটা রহস্যজনক, এবং এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে আমাদের এই দুই নেতাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, এবং আমার ব্যাপারেও সরকারের একই এজেন্ডা ছিল। আপনার সমালোচক এবং আপনার প্রতিদ্বন্দ্বীর মুখেও আমরা শুনেছি যে আপনি গণতন্ত্র বিরোধী, এবং আপনি তালেবানদের সাথে আপনার সংশ্লিষ্টতার কথা বলা হয়। আপনি আফগানিস্তানও সফর করেছেন কিছুদিন আগে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, গণতন্ত্রের অনেকগুলো দিক আছে। গণতন্ত্রের মধ্যে একটা বিশ্বাসের জায়গা আছে। সেই বিশ্বাসের জায়গাটা হলো যে
আইন প্রণয়নের যে সার্বভৌম ক্ষমতাটা, জি। এটা আসলে কে ওন করবে, এটা কার? তো সেই জায়গায় ইসলামের বক্তব্য অত্যন্ত দ্ব্যর্থহীন। সেটা হলো যে নিরঙ্কুশভাবে আইন প্রণয়ন করার একমাত্র অধিকার হলো সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তার ইচ্ছা এবং অভিপ্রায়ের বাইরে সারা পৃথিবীর সকলে ঐক্যবদ্ধ হয়েও অথবা কোনো রাষ্ট্রের সকল নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর বা সৃষ্টিকর্তার কোনো একটা বিধানের সামান্যতম বিপরীত করার বা এর বাইরে কোনো আইন তৈরি করার অধিকার রাখে না। এই জায়গাটার সাথে গণতন্ত্রের এই বিশ্বাসের সাথে ইসলামের বিশ্বাস শতভাগ বিপরীতমুখী। এটা শুধু আমি না, যে কেউ সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, যে কোনো রাজনীতি করুক, কোনো ব্যক্তি যদি নিজেকে ন্যূনতম মুমিন বলে পরিচয় দিতে চায়, তাহলে তাকে গণতন্ত্রের এই যে আইন প্রণয়নের যে বিশ্বাস, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ তার নাই। কেউ যদি এটা মানে সচেতনভাবে গণতন্ত্রের বিশ্বাসটাকে কেউ গ্রহণ করে, তাহলে অ্যাবসোলুটলি সে আর মুমিন থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না। কাজেই হয়তো সবাই বুঝে না, আমাদের দেশে যারা মুসলমান হয়ে যারা গণতন্ত্রের রাজনীতি করে, তারা ঠিক ইসলামটাকে অতটা ওইভাবে বুঝে না বলে তারা এক ধরনের, আমি বলবো, অজ্ঞতাবশত তারা সবটাকে বলে যায়, গেয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ইসলামের খুব একেবারে গভীরভাবে আমরা পড়াশোনা করে জানি, কাজে এই জন্য আমি আমার সবকিছুর আগে আমাকে তো আমার ঈমান রক্ষা করতে হবে। এই জন্য আমি গণতন্ত্রের বিশ্বাসটাকে, ইসলামের যে মৌলিক বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদ পরিপন্থী গণতান্ত্রিক এই মানে আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নিরঙ্কুশভাবে আমি বিশ্বাস করতে পারি না। এই জায়গা হলো আমার বিরোধ। বাকি শাসক নির্বাচন করার যতগুলো পদ্ধতি আছে বর্তমান পৃথিবীতে প্রচলিত, এই সকল পদ্ধতির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিটাকেই আমাদের কাছেও তুলনামূলকভাবে এটাকে নিরাপদ বলে মনে হয়। এজন্য আমরা শাসক নির্বাচন করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা গ্রহণ করি এবং সেভাবেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। এটা হলো গণতন্ত্রের ২টা বিষয় সম্পর্কে গেল কথা। আর বাকি হলো তালেবানের বিষয়ে যে প্রসঙ্গ, সেটা একেবারে সুস্পষ্ট। আসলে তালেবান এটা কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল কোনো টার্ম না। জি। সেটা হলো তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রের তারা নাম দিয়েছে ইমারাতে ইসলামী অফ আফগানিস্তান। তো আফগানিস্তান ইসলামী ইমারত, সেটা একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে তারা কোরআন সুন্নাহর আইন প্রয়োগ করার, বাস্তবায়ন করার অঙ্গীকার করেছে। কাজেই যারা ইসলামী শরিয়াকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহর আইনকে যারা বিশ্বাস করে, এই বিশ্বাসী প্রতিটি মানুষকেই এই ইমারাতে ইসলামিয়ার এই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেই জায়গা থেকে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাই যে এই পৃথিবীতে ইসলামী শাসন, শরিয়া আইন বাস্তবায়নের একটা মডেল সামনে আসা উচিত। তাহলে মানুষ ভালো মন্দটা বিচার করতে পারবে, বাছ বিচার করে বিশ্লেষণ করতে পারবে এবং তুলনামূলক ভাবে মানুষ এটা কম্পেয়ার করার একটা সক্ষমতা মানুষের অর্জন হবে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষপাতী এবং তারা যে ভালো কাজগুলো করছে দুনিয়াবাসীর সামনে, সেটা ফুটে উঠুক, এটা আমরা চাই। তা আপনি যে সফর করলেন, বেশ কয়েকদিন ছিলেন, আপনি কি পরিবর্তন দেখেছেন? অর্থনীতি, সমাজ ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন এসেছে? এটা অর্থনীতিতে যেটা একেবারে চাক্ষুষ দেখার মতো যে পরিবর্তনটা এসেছে, সেটা হলো আমি গিয়েছি হলো 2025 সালে। 25 সালে, জি। আর তাদের এই দ্বিতীয় টার্মে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে। জি। 4 বছরের ব্যবধানে তাদের দেশের যে মুদ্রা, আফগানি যেটাকে বলে, সেই মুদ্রার মান ডলারের বিপরীতে দ্বিগুণ হয়েছে। অর্থাৎ যেখানে আগে তাদের দেশের মুদ্রার মান ছিল $1 130 আফগানি, সেটা আমি যখন গিয়েছি তখন দেখে এসেছি 60 থেকে 62 আফগানিতে $1। আমাদের বাংলাদেশের এখনো টাকা হলো $1 126 টাকা, 125 টাকা। অথচ আজও আফগানি মুদ্রায়, তাদের দেশের মুদ্রায় ডলারের মূল্য দাঁড়াচ্ছে 60 থেকে 65 আফগানি। কাজে এটা একটা দৃশ্যমান অর্থনৈতিক একটা উন্নতির একটা আমি মনে করি এটা একটা প্যারামিটার। দ্বিতীয় যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, এটা আমার স্বচক্ষে দেখা। যে আমি নিজেই সেখানে দীর্ঘ পথ ভ্রমণ করেছি, পাহাড়ি পথ দিয়ে, একেবারে কাবুল থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে
গিয়েছি সেই খুঁজতে। রাত গভীরে সেখান থেকে ফিরে এসেছি পাহাড়ি আঁকাবাঁকা পথ। কিন্তু সেখানে নিরাপত্তার কোনো সংকট নাই। তারপরে সেখানে দুর্নীতি 0% এখন। যার কারণে আফগানিস্তানের সেখানকার স্থানীয় অধিবাসী যারা যুগের পর যুগ ধরে তারা কোনো স্থানীয় সেখানে কোনো ইনভেস্টমেন্ট করতো না। এখন ব্যাপকভাবে তারা সেখানে ইনভেস্টমেন্ট করছে। তাদের সকলের জন্য নিরাপদ একটা পরিবেশ তারা সৃষ্টি করে দিয়েছে। এই বিষয়গুলো সবই ইতিবাচক এবং তারা একটা প্রায় অর্ধ শতাব্দীকালের যুদ্ধ-বিধ্বস্ত একটা দেশকে তারা পুনর্গঠন করছে। সেই দেশে এত দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির এতটা উন্নতি, অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, কিছু, কিছু বিষয়ে তাদের এখনো দুর্বলতা আছে। তার মধ্যে বড় একটা হলো নারীদের শিক্ষা ক্ষেত্রে হুম। এখনো পর্যন্ত তারা কাঙ্ক্ষিত মানের উন্নতিটা অর্জন করতে পারে নাই। সে বিষয়গুলির ক্ষেত্রে তাদের সন্তোষজনক জবাব আছে। যে তারা নারীদের জন্য সেপারেট আলাদা শিক্ষাঙ্গন তারা গড়ে তুলছে যেখানে নিরাপদ উন্নত শিক্ষার ব্যবস্থা হবে এবং সেখানে একেবারে টপ টু বটম নিচ থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীদের সব ধরনের শিক্ষা তারা আয়োজন করছে। কাজেই সেটার অপেক্ষায় আমরা আছি। সেটা হলে আমার কাছে মনে হয় আর কোনো অপূর্ণতা সেখানে থাকবে না।